আপনারা আবার বলছেন, অথচ এই তারেক রহমান সাহেব টাইম ম্যাগাজিন ইন্টারভিউতে বলছে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নাই, বলে নাই? বলছে তো। আন্তর্জাতিক মিডিয়ায় যে কথা আপনি বললেন, এখন তারা যদি জিজ্ঞাসা করে এই কামটা আপনি কেন করলেন, আপনাদের তো উচিত ছিল যে ওই দেশটা বাতিল করে দেওয়া। বাতিল করতে পারছেন আপনি, করলেন না কেন? আপনি আরো অমোচনীয় কেটে দিলেন। যদি কেউ জয় বাংলা বলে, যদি কেউ আওয়ামী লীগের স্লোগান দেয়, তার জেল হয়ে যাবে। এখন জেলের শাস্তির মাত্রাও আছে, এখন শাস্তির মাত্রা যোগ করবে 2 দিন আপনি যেটি বলছিলেন যে তারেক রহমান টাইম ম্যাগাজিনে বলেছেন বা তা মানে বিএনপির রেফারেন্স দিয়ে ডক্টর ইউনূসও সাক্ষাৎকারে বলেছেন একটা বিদেশি গণমাধ্যমে, যেহেতু বিএনপির মতো বড় দল চায় না, ফলে তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা নাই। কিন্তু পরে ওই মোটামুটি এক হাসনাত আব্দুল্লাহর একটা মানে আপনারা বলেছেন যে নাটক মঞ্চস্থ হয়েছে, সেই রকম একটা নাটকের মধ্য দিয়ে বন্ধ মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। তারপরে আবার বিএনপি সাধুবাদও জানালো, কিন্তু তার আগ পর্যন্ত বিএনপির মধ্যে একটা অবস্থান ছিল যে তারা আসলে চায় না আওয়ামী লীগ ভাবে নিষিদ্ধ হোক। কদিন আগে আমি কথা বলছিলাম, এখন তো তিনি তারেক রহমানের উপদেষ্টা, পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন তিনি তো শুরু থেকেই আওয়ামী লীগ এভাবে নির্বাহী আদেশে নিষেধের বিরোধিতা করেছেন এবং তিনিও মনে করেন এটি আদালতের মাধ্যমেই এটি বিষয় হওয়া উচিত, এই নির্বাহী আদেশে না। মানে এখনো তো এই অবস্থা। আমি জাহেদের এই কথার সঙ্গে একমত। জাহেদ এই কথা বলে না। জাহেদের সঙ্গে আমার নিজে একাধিক টকশোতে আলোচনা হয়েছে। জাহেদ তো আওয়ামী লীগের কোনো দলই মনে করে না। জাহেদ তো আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করে না। এই ডাক্তার জাহিদুর রহমান আমার সামনে বলেছে, আমার সঙ্গে একটা বাহাস হয়েছে তার। সে বলছে আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী, এটা কোনো রাজনৈতিক দলই না। অথচ এই দল তার জন্মের আগে থেকে আছে বাংলাদেশ, তার জন্মের আগে থেকেই দল। সে মনে করে এটা কোনো দলই না। সেই লোক যখন আবার তারেক রহমান উপদেষ্টা হয়েছে, তখন তো আমি বুঝছি ঘটনাটা কি দাঁড়াবে। তাও আবার স্ট্র্যাটেজিক উপদেষ্টা। কারণ আমি যদি বলি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা যে কনফার্ম করা হচ্ছে, এটা তো জাহেদের পরামর্শ, আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমি এর ফল ভালো হবে না। আমি বললাম তো, আপনি পলিটিক্যাল কোনো পার্টিকে গায়ের জোরে আপনি যদি মুখ বন্ধ করে দেন, তার ফল পৃথিবীতে কোথাও ভালো হয় নাই, এখানেও হবে না। জি, আমার অনুষ্ঠানে আমি ডাক্তার জাহেদকে জিজ্ঞাসা যখন করেছিলাম, তিনি বলেছিলেন যে আসলে নির্বাহী আদেশ নিষিদ্ধের পক্ষে না, তিনিও চান বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নিষেধাজ্ঞা আসে সেটি যেন কন্টিনিউ হয়, মানে বিচারিক প্রক্রিয়া চান তিনি। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি সেই, যেহেতু আপনি এখন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ ভূমিকা, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, আপনি কি সেরকম পরামর্শ দিবেন কিনা? তিনি বলেছেন হ্যাঁ আমি সেরকমটা বলবো, মানে এটি তার আমার অনুষ্ঠানে এসে অন্তত বলেছেন। ফলে তাহলে তো ওনার রিজাইন করা উচিত, কারণ উনি বলার পরে যখন এগুলি করে তখন ওনার কথা কোনো দাম নাই। যদি আপনার কাছে যেটা বলেছেন এটাই যদি সত্য হয়, যদি আমার উপলব্ধি ভুল হয়, ভুল হোক এটা আমি চাই, কারণ তাকে আমি খুব পছন্দ করি। সে আমাকে পছন্দের মানুষ, তাকে আমি অনেকদিন ধরে চিনি, তাকে আমি আসলে লাইক করি, খুবই লাইক। কিন্তু সে যখন আপনাকে বলেছে সেটা বলবে, আমার ধারণা নিশ্চয়ই সে বলছে, বলার পর উল্টা হয়েছে। তাহলে ওরা যদি দামি না থাকে, তো উনি কি বেতনের জন্য গেছে নাকি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো একটা মানে সাংবাদিক যখন প্রশ্ন করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রসঙ্গে, তিনি প্রথমে বলছিলেন যে গণতন্ত্রকে চলতে দিন, পলিটিক্সটাকে চলতে দিন, এর মধ্যে কোনো নিষেধাজ্ঞা হলে সে একটা ডিফর্মড কিছু একটা হবে, এরকম এতটুকু পর্যন্ত শুনে মনে হচ্ছিল যে তিনি আসলে কিছু নিষিদ্ধের বিপক্ষে। কিন্তু পরবর্তীতে তিনি বলছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, মানে তাদের রাজনীতি বন্ধ আছে, বন্ধই থাকবে, এরকমটা বলছেন। তাহলে কি বিএনপির মানে অবস্থানটা স্পষ্ট এখন অন্ততপক্ষে এই আইনের পাশ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে তারা আসলে রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়? বিএনপি তাই চায়, বিএনপি চায় যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক। এবং এইরা বিএনপি আগে এই সমস্ত নাটক ফটক করছে আওয়ামী লীগের ভোটগুলি পাওয়ার জন্য, এটা হলো আমার ধারণা। এবং ওই যে ভোটগুলি পাইছে আর মনে করছে আমার তো 200 হয়ে গেছে, আর 5 বছর তো আমি শান্তিতে থাকবো, 5 বছর পরে আমার যা যা করার তা আমি করে নেবো, যা যা আইন কানুন করতে হয়, যেভাবে শেখ হাসিনা করছে, মানুষের কাছ থেকে ভোটটাই সরাই দিছে, ভোটই নাই শেখ হাসিনা বলে। এনারাও এরকম একটা কিছু ক্যারিকেচার করবে, কি করবে আল্লাহ জানে, দেখবো আমরা, আমাদের তো দেখা ছাড়া কোনো কাজ নাই। হুমকি ধামকি যে বিরোধী দলের পক্ষ থেকে দিচ্ছে, মানে এই প্রশ্নটা করে আর এই দুটোই প্রশ্ন আর শেষ আপনার কাছে বক্তব্য মোটামুটি, যে হুমকি ধামকি যে বিরোধী দল দিচ্ছে যে শেখ হাসিনার যেরকম পরিণতি হচ্ছে এরকম পরিণতি হবে, মানে আগেও একটা বিষয় ছিল, কিন্তু তখন একটা আলোচনা হলো যে সরকার গঠন হলে সরকার বেশি দিন টিকতে পারবে না, মানে পরিস্থিতি কি সেরকম কিছু হতে পারে বলে মনে করেন? বিরোধী দল যে হুমকি দিচ্ছে এবং সেই হুমকির পিছনে যে সমস্ত কারণ দেখাচ্ছে, ওই কারণে এই গভর্নমেন্টের ওই পরিণতি হবে না। এইগুলো জান কি, ভাইয়ে ভাইয়ে আন্দোলন খেলা,
আমি এই জামাতকে বিএনপি থেকে খুব একটা দূরের লোক মনে করি না। তাই ভাই আন্দোলন খেলতেছে তারা, দেখাইতে হয় আমরা আন্দোলন করতেছি, এবং এদের আন্দোলন কোনো কার্যকর ফল আনবেন, কোনো কার্যকর ফল আনবেন, এটা হুদা। বিএনপির জন্য থ্রেট হবে, বিএনপির জন্য ঝামেলা হবে, যেটা সেটা হলো বিএনপি যে সমস্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে, এবং বিএনপি যে সমস্ত ক্ষেত্রে আপনার তাদের 31 দফা অথবা নির্বাচনী যে ইশতেহার ছিল সে সমস্ত অঙ্গীকার ভঙ্গ করতেছে, এইগুলি বিএনপির জন্য আগামীতে কাল হয়ে দাঁড়াবে। এবং এমনকি এই যে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের আইন যে আরো কড়া করতেছে, এইগুলি বিএনপির জন্য আগামীতে রাজনৈতিক থ্রেট হয়ে দাঁড়াবে। এই থ্রেট থেকে কার এইগুলি না, এই যে পক্ষ থেকে, মানে ancillary এগুলি। জি এই যে থ্রেট হয়ে দাঁড়াবে যে বিষয়গুলো বলছেন, কিন্তু এই থ্রেটটা কার পক্ষ থেকে আসবে, মানে এনসিপি জামাত জোটের পক্ষ থেকে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে? এনসিপি জামাতের পক্ষ থেকে না, এটা জনগণের পক্ষ থেকে আসবে। ভাই আমি বলি আপনাকে, মাঝে মাঝে দেখবেন বনের মধ্যে দাবানল হয় না, ওখানে যে কেউ দেশালে কাঠিতে জ্বালাই দিয়ে আসে নাকি? না। দাবানল হয় না? আমাদের কিছুদিন আগে দাবানল হলো না, যেটা নিবাইতে পারে না, ওটা কে গেছিল দেশালে ই জ্বালাইতে, কাঠি জ্বালাইতে? কেউ যায় না। দাবানলের জন্য ওই শুকনো পাতাই যথেষ্ট, পাতাগুলি শুকালো কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। দেশালে কাঠিটা স্ফুলিঙ্গটা কেউ ছাড়লো কিনা সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আগুন জ্বলার মতো পরিবেশ সেখানে তৈরি হয়েছে কিনা, সেটা হয়তো বেশি দিন লাগবে। সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তো ছিল, আসিফ মাহমুদরা জানিয়েছেন, না তাদের তো কিছু প্রস্তুতি তারা এগিয়েছিলেন। এটা বিশ্বাস করেন আপনি? বিশ্বাস করেন? ঝড়ে বক মরছে, ফকিরের কেরামতি পাচ্ছে, ওই সমস্ত ফকিরের লাভ নাই। মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম, কই ওই মাস্টার মাইন্ড কই? আসিফ মাহমুদ সজীব বিশাল নেতা, ইলেকশনে খেলানোর সাহস পায় নাই, এখন বলতেছে সে নাকি সিটি কর্পোরেশন দাঁড়াবে। দাঁড়াক না, জামাতের সাপোর্ট ছাড়া দাঁড়ায়, দেখেন কি হয়, কি পরিণতি হয়। বিএনপি আবার এদিকে নাহিদ ইসলাম বলছেন ডক্টর ইউনূস সহ বাকিদের মানে উপদেষ্টাদের মাঠে নামার জন্য, রাজপথে নামার জন্য, কারণ তাদের যে অধ্যাদেশ সেগুলো এখন সংসদে গুরুত্ব পাচ্ছে না বা পাশ হচ্ছে না, তাদেরকে মাঠে নামার জন্য আহ্বান জানাচ্ছেন। নামবে আপনার কি মনে হয় নামবে? ডক্টর নামছে জীবনে কোনোদিন নামবে সে? কিন্তু আগেই নামতো না, যখন সুস্থ স্বাভাবিক ছিল, যখন তার মানুষ তার উপর ভরসা করতো, যখন মানুষ তাকে ভালো মানুষ মনে করতো, সে তখনই নামতো না। এখন নামলে তো মানুষ তাকে সিরাজ স্যান্ডেল মেলে সমান মারতে পারে, এই ভয়সে আরো নামবে না। এখন নামবে কেউ? মানুষ যে সোমা খাবো না, আসুক না কেউ মাঠে, আসুক। এদিকে বলেন না আসিফ নজরুল, তুমি বলেন এখন দেখি আসিফ নজরুল বিভিন্ন পত্রপত্রিকা আবার ইন্টারভিউ দেয়। আমার তো মনে হয় এগুলো পেইড ইন্টারভিউ, সে যা করছে আসিফ নজরুল, এই লোকটাকে আমি ভদ্রলোক মনে করতাম, সে যা করছে আপনি দেখেন, অন্যরা বাদ দেন, তার মন্ত্রণালয়ের কথা বলে ভাবেন আপনি, সে এতগুলি সাংবাদিক এনে জেলে ঢুকাইছে, এবং তাদের জামিন হয়েছে নিম্ন আদালত সরকারের কথায় চলে, আমরা আগেও জানতাম, এখনো জানি, তখনো জানি, এবং তারা জামিন দিতে পারে না এই আসিফ নজরুলকে, অনেক ফোন করে সে না করছে, আবার মিষ্টি মিষ্টি আলাপ করে। জামাতপন্থী যে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি টকশোতে খুব আলোচিত বক্তা, তিনি বলছেন এক সপ্তাহের মধ্যে আসিফ নজরুল যদি রাস্তায় না নামেন তাহলে তিনি তার বিরুদ্ধে নামবেন, মানে তিনিও আসলে আসিফ নজরুলকে দায়ী করছেন, তার বিরুদ্ধে নামবেন। তার বিরুদ্ধে কি আসলে মানে মনে হচ্ছে যে এখন পরিস্থিতি এমন যে তার বিরুদ্ধেও আদালতে যাওয়ার মতো সময়? মানে আসিফের কপালে খারাপই আছেন, বললাম তো, ওনার কর্মকাণ্ডগুলো উনি জাস্টিফাই করতে পারবেন না, পারতেছেন না তো। আমি আমার দিক থেকে বললাম, আমার কমিউনিটির লোক সে যেভাবে হেনস্থা করছে, এই যে আপনার আনিস আলমগীরকে যেভাবে হেনস্থা করছে, তারপর আপনার শওকত মাহমুদকে যেভাবে নিয়ে গেছে, এবং এদের জামিন দিচ্ছে না, সে জামিনের দিন আরেকটা মামলা জড়া দিচ্ছে, এবং জাজকে ফোন করে সে আটকাচ্ছে, এগুলো আমি জানি তো, কোনকে যা জামিন দিয়েছে তাকে ধমকাচ্ছে, এই সমস্ত খবরটা। ভাই দেশ ছোট, আপনি ভালো মধ্যে ফিরে দেখেন, আপনি আত্মীয়স্বজনের মধ্যে পুলিশের শীর্ষস্থানের লোক আছে, আদালতের শীর্ষস্থানের আছে, বলে তো দেয় সবাই কে ফোন করছিল, কে কি করছিল, এগুলো আমরা শুনি না, জানি না। এই লোক ভাই লোক ভালো না, সে একবার ওই দিন কয়েকদিন আগে আমি একটা কন্টেন্ট করছিলাম, সে বলছিল যে 6-7 জন না 5-6 জন সাংবাদিক নাকি তাকে ফোন করছিল এই যে উপদেষ্টা হওয়ার জন্য, ফোন করছিল তারা, আর লোক নেই তারা ফোন করছিল। এটা সে কি করে বলছে? পুরো সাংবাদিক সমাজকে লোভী হিসেবে প্রমাণ করার জন্য বলছে।
এর কিছুদিন পরে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা পার্টিতে মানে ওই যে আপনার সশস্ত্র বাহিনী দিবসে গেছিলাম ওখানে, তার সঙ্গে আমার দেখা। সে আমাকে দেখে আমার কাছে, আমি তাকে জানি কিন্তু সে আমার কাছে আসছে, আর সে আমাকে বলতেছে 5-6 দিনের মধ্যে আপনার নাম বলে আপনি নাই। আমি বললাম ভাই আমি যে নাই এটা আপনি আমাকে জানাবেন। আমি জানি আমি নাই। তখন তাকে পার্সোনালি আমি আপনাকে জিজ্ঞাসা করলেন না? বলছি। তখন তাকে পার্সোনালি যেহেতু সামনে পাইলেন জিজ্ঞাসা বলছি করলেন আমি কারা কে আছে বলেন। কয় কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার পর বলবো। তো ক্ষমতা থেকে গেছে এখন তো প্রায় 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস ক্রস করতে 48 দিন হয়ে গেছে, এখন জানা না কেন? এখন জানা না কেন? পুরো ভুয়া ভুয়া মারে। এই সমস্ত লোক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পৃথিবীতে এদের কাজই হলো সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাহলে আসলে নাহিদ ইসলাম যেটা বলেছিলেন যে আপনি বলছেন এখন ব্যবস্থা নেওয়ার মতো সময়, তার খারাপই আছে কপালে, মানে আসিফ নজরুল থেকে শুরু করে এখন ডক্টর ইউনূসদের নামে লিগ্যাল নোটিস আছে, বাকি উপদেষ্টাদের নামেও ডক্টর ইউনূস সহ আরো কয়েকজন, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিস আছে, দেয়া হচ্ছে। মানে সেফ এক্সিট পেলো কে? তাহলে একটা সেফ এক্সিট নিয়ে মাঝখানে অনেকদিন কথা হলো না, নাহিদ ইসলামের মুখ থেকে আসলো সেফ এক্সিট খুঁজছেন উপদেষ্টারা। বাকি তারা অনেক আছে, এদের দেখেন কি করছে। উপদেষ্টা শেষ পর্যন্ত হচ্ছে আলী নিয়াজ ছিল, আলী নিয়াজ তো সেফ এক্সিট দিয়ে চলে গেছে। তো সেফ এক্সিট পাইছে। ডক্টর খলিলুর রহমান সেফ এক্সিট পেয়ে মন্ত্রী হয়ে গেছে। আশিক চৌধুরী সেও তো সেফ এক্সিট পেয়ে এখনো বিডার চেয়ারম্যান আছে। এখন এদের কার কোথায় লাইন, কে কোন ডিস্ট্রিক্টের মেম্বার, এটা তো আমরা জানবো না। আবার ওই যে পিআইবির একজন আছে, কি আপনার ফারুকও আছে, সেও তো আরামের সঙ্গে আছে, সমস্যা তো নাই। তার নামে গাদা গাদা অভিযোগ দেখি, তো অভিযোগ তো কোনো বিচার তো হয় না। কারণ কার সঙ্গে কে কে ম্যানেজ হয়, কার সঙ্গে কার কোথায় লাইন, এটা তো আমরা বুঝবো না, কারণ আমরা তো ওই লাইনে চলাফেরা করি না, আমরা তো ওই জগতের লোক না। আমার বাড়ির থেকে যা দেখি তাই বলি। তো এই মানে এখন এই 1/11 ষড়যন্ত্র উদ্ঘাটনে অনেক কৌশল, মানে অনেক তদন্ত, রিমান্ড ইত্যাদি চলছে, ধরপাকড়ও হচ্ছে। এই 24-এর ডিপ স্টেট কারা, যেটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন, সেটি নিয়ে কি একটা হওয়ার প্রয়োজনীয়তা মনে করেন যে এখানেও একটা তদন্ত হওয়া দরকার? অবশ্যই প্রয়োজন মনে করি। এখানে কারা? আমি অবশ্যই দেখেন, এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর তাদের প্রায় 80-84 হাজার মামলা প্রত্যাহার করে নিচ্ছে, আমি শুনলাম আর কি। খুব ভালো করেছে, ওগুলি আপনার সাজানো মামলা মানলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে আসে নিয়ে এরকম 100 মামলা দিল, এগুলি প্রত্যাহার করবে কে? এগুলি প্রত্যাহার করা উচিত না? এগুলি জেনুইন মামলা। মিরপুরে এক লোকের পায়ের মধ্যে রাবার বুলেট লাগছে, সেই জন্য আপনি 188 জনকে আসামি করছেন, তার মধ্যে 40 জন হলো শিল্পী। কেন এগুলি মিথ্যা মামলা না? এগুলি প্রত্যাহার করে না কেন? এগুলো তো প্রত্যাহার করা উচিত। আপনি যখন নিজেরটা বুঝেন তখন এটা বুঝেন না কেন? 111-এর গভর্নমেন্ট পর 111-এর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ আসে নিজেদের সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে, বিএনপির একটা প্রত্যাহার করে নাই। তখন কেমন লাগছে? খারাপ লাগছে। যে জিনিসটা আপনার কাছে খারাপ লাগে, সেই জিনিসটা যে অন্য ধরে খারাপ লাগতে পারে, এই বুঝ আপনার হয় নাই নাকি? আপনি আওয়ামী লীগ যেভাবে গেছে ওরকমই থাকতে চান? যান ওরকম ভাবে, আওয়ামী লীগের মতন করে যাইতে হবে, এটাও মাথায় রেখেন ভাই। বললাম তো যে অনেক পুরনো প্রবাদ যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপির রং ঢং দেখে আমার ওরকমই মনে হচ্ছে। তাহলে নিজেদের মামলাগুলি প্রত্যাহার করে নিলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে এতগুলি সাংবাদিক আটকালেন, আপনি কোনো মামলা নাই কেন? আপনি কি করছেন না, ছাড়ছেন না? বলেন কেন ছাড়ছেন না? এটা নিজের লোক না, এই জন্য ভাই এইগুলি অথচ দেখেন কথা বলার সময় কিন্তু বড় বড় ডায়লগ বাড়ে। এই তারিখ রহমান বলে নাই বিজয়ের পরে যে আমি কেবল যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী না, যারা আমাকে ভোট দেন নাই অথবা যারা ভোটই দেন নাই আমি সবার প্রধানমন্ত্রী। তাহলে এদের ছাড়া নাকি এইগুলি শুনেন। দিন দিন যা দেখতেছি নমুনা, দেখা যাক সামনের দিনগুলিতে কি হয়। কিন্তু অলরেডি কিন্তু আমি হতাশ হওয়া শুরু করছি। আপনি আওয়ামী লীগের মতো পরিণতির কথা বলছেন, মানে আমরা দেখছি অন্য এই বিষয়গুলোকে উত্থাপন করে না, কিন্তু ধরেন গণভোটের আদেশ বাস্তবায়ন না করা, মানে গণভোটের রায় বাস্তবায়ন না করা, বা অধ্যাদেশগুলো তাদের মতো করে বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কারের পক্ষে না থাকা ইত্যাদি কারণ দেখিয়ে জামাত, এনসিপি জোটের যে সদস্য, যেমন ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে শেখ হাসিনা পালানোর ছবিটা লেমিনেটিং করে রাখবেন, মানে দেখছিলাম বিভিন্ন ভাইরাল বক্তব্য আছে তাদের, সেখানে দেখছিলাম, বা তারাও পালিয়েছেন আপনাদেরকেও পালাতে হবে, এরকম হুমকি ধামকি তারা দিচ্ছেন। আপনার মানে আপনি বলছিলেন যে আপনি খুব ভালো পরিস্থিতি দেখেন না, আপনার কি মনে হয় সরকার কি কোনো মানে খুব স্মুথ চলতে পারবে, নাকি সামনে তারা আসলে একটা বিপদে পড়ার
শুনেন, মানে আমি প্রথমেই বলছিলাম, অনেক আগে আপনাকে বলছিলাম না যাই না, আমাকে অনেকে বলছিল ইলেকশনের আগে যে কত আসন পেতে পারে, কে কি হতে পারে না হতে পারে। আমি বলছিলাম কি যে কে কত আসন পাবে এটা আমি বলতে পারবো না, আমি তো জ্যোতিষ না। তবে আমি আমার প্রত্যাশার কথা বলতে পারি, এবং সেটা বলেছিলাম যে আমি চাই যে বিএনপি 170 থেকে 80টা সিট পাক। এটা আমার প্রত্যাশা ছিল, বিএনপি 170 থেকে 180টা সিট পাবে, এটা আমি চেয়েছিলাম। আমি এই কারণেই চেয়েছিলাম যে 200 পাইলেই সমস্যা। ওই যে একটা গান আছে না অনুপমের, যে সব পেলে নষ্ট জীবন, হ্যাঁ সব পেলে নষ্ট জীবন,